এসএসসি 26-এর প্রিয় বসেরা, হ্যাঁ, তোমাদের আবারও ম্যাথের লেকচারে স্বাগতম। তো আজকে আমরা অ্যাকচুয়ালি হায়ার ম্যাথ নিয়ে আলোচনা করবো, ছোট্ট একটু আলোচনা। তো আলোচনায় যাওয়ার আগে আমাকে একটু তোমরা বলো যে আমার কথা তোমরা শুনতে পাচ্ছ কি না, হ্যাঁ, আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে কি না। হ্যাঁ, যদি দেখা না যায় বা শোনা না যায় তাহলে কিন্তু একটু ঝামেলা হয়ে যাবে। এরপরে আমি যাই বলবো আসলে হচ্ছে কোনো লাভ নাই। তো এইটা হচ্ছে আমাকে একটু কমেন্ট করে তোমরা জানাও যে তোমরা আমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছ কি না আর আমাকে দেখা যাচ্ছে কি না। হ্যাঁ, এরপরে হচ্ছে আমরা আলোচনা শুরু করব। আর আরেকটা জিনিস যে তোমরা যারা এই মুহূর্তে এই পিসিএমের ক্লাসগুলো দেখতেছো, তো তোমরা হচ্ছে তোমাদের বন্ধুদের এই ক্লাসগুলো একটু শেয়ার করে দাও, যাতে তারাও আসলে হচ্ছে এই ক্লাসে অ্যাড হতে পারে এবং আমরা সবাই আসলে হচ্ছে শিখতে পারি এবং শিখে যাতে হচ্ছে এসএসসিতে সবারই আসলে হচ্ছে একটা ভালো রেজাল্ট আসে। হ্যাঁ, তো ওই যে আমাদের যে একটা টেন্ডেন্সি ছিল একটা সময় যে ফার্স্ট হতে হবে বা রেজাল্ট ভালো হতে হবে, ঠিক আছে, ওইটা কিন্তু কোনো কিছুই ম্যাটার করে না এসএসসির টাইমটাতে আমরা সবাই চাই যে আমরা সবাই হচ্ছে যাতে ভালো রেজাল্ট করি, এটাই আসলে হচ্ছে চাওয়া উচিত। অ্যাজ এ ফ্রেন্ড তোমার চাওয়া উচিত যে তোমার অন্য ফ্রেন্ডরাও আসলে ভালো রেজাল্ট করুক। তো এর জন্য আসলে হচ্ছে যারা জানে না তাদেরকে আসলে একটু কষ্ট করে তোমরা জানায় দাও। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, শোনা যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে আমাদের আজকের ক্লাস শুরু করে দিব। তো আজকে আমরা যে টপিকটা আসলে হচ্ছে সিলেক্ট করেছি সেটা হচ্ছে বীজগাণিতিক রাশি, যেটা আসলে হচ্ছে চ্যাপ্টার 2 হায়ার ম্যাথের। এবং হায়ার ম্যাথের হচ্ছে তোমাদের দেয়া প্রথম যে চ্যাপ্টারটা মানে শর্ট সিলেবাসে আছে সেটাই হচ্ছে এইটা। তো ফার্স্ট পেপারে আসলে হচ্ছে আমরা ফার্স্ট পেপার বলতেছি, ফার্স্ট পেপার বলছি, জেনারেল ম্যাথে কিন্তু আমরা আসলে ত্রিকোণমিতি শুরু করেছি। তো তোমরা যারা আসলে জেনারেল ম্যাথের ভিডিওগুলো দেখো নাই, এখনও যারা দেখো নাই, তারা একটু কষ্ট করে আসলে হচ্ছে জেনারেল ম্যাথের ত্রিকোণমিতির ভিডিওটা দেখে নিও। সেখানে যদিও হচ্ছে আমি খুব অল্প আলোচনা করছি, জাস্ট বেসিক জিনিসটা আলোচনা করছি। নেক্সট ক্লাসে হয়তো আমরা ম্যাথে আসলে হচ্ছে চলে যাব। তো যাই হোক, জেনারেল ম্যাথের আলোচনা জেনারেল ম্যাথের জায়গায় এরা হায়ার ম্যাথে চলে আসছে। তো হায়ার ম্যাথে কি বীজগাণিতিক রাশি, এইটা সহজ চ্যাপ্টার। হ্যাঁ, এটা নিয়ে আসলে হচ্ছে কিন্তু প্রথমেই যে হায়ার ম্যাথ নামটা শুনে মনে হতে হায়ার ম্যাথ উচ্চতর গণিত, হ্যাঁ, এটা কঠিন কিছু হতে পারে, বাট একটা জিনিস মাথায় রাখবা, জেনারেল ম্যাথ থেকে হায়ার ম্যাথ আসলে সহজ। জেনারেল ম্যাথ থেকে হায়ার ম্যাথ কিন্তু বেশি সহজ এবং এটা মোস্ট অফ দ্য স্টুডেন্ট বলি, সবাই আসলে হচ্ছে এটা সবসময় বলে যে জেনারেল ম্যাথ থেকে হায়ার ম্যাথ অনেক সহজ এবং হচ্ছে হায়ার ম্যাথে আসলে হচ্ছে জেনারেল ম্যাথের তুলনায় বেশি নাম্বার পাওয়া যায়। এটা কিছু রিজন আছে। একটা হচ্ছে ওই যে প্র্যাকটিক্যালে 25-25, তোমাদের হচ্ছে 25-25 দিয়ে দিবে, ওই প্র্যাকটিক্যাল নিয়ে ঝামেলা নেই, যার জন্য আসলে হচ্ছে নাম্বারটাও বেশি পাওয়া যায়, এরকম একটা টেন্ডেন্সি আছে আর কি। তো এটা সত্য যে জেনারেল ম্যাথ থেকে হায়ার ম্যাথ আসলে নাম্বার বেশি পাওয়া যায়। তো হায়ার ম্যাথ যদিও হচ্ছে নামে হায়ার, বাট এটা আসলে হচ্ছে জেনারেল ম্যাথ থেকেও অনেক বেশি ইজি। ওকে, তো আমরা হচ্ছে চলে যাই যে আমাদের হচ্ছে প্রথম যে আলোচনা যে বীজগাণিতিক রাশি। তো প্রথমেই যেটা নিয়ে আমরা আসলে কথা বলবো, আমরা তো একেবারে বেসিক থেকে শুরু করব। আমি আবারও বলছি যে আমরা ক্লাসগুলো একেবারে বেসিক থেকে শুরু করব, যাতে আসলে এই ছোটোখাটো বিষয় যে চ্যাপ্টারগুলো আছে, এই চ্যাপ্টারগুলো তোমাকে যে সিলেক্ট করে দিছে এর একটাই রিজন হচ্ছে এইচএসসিতে গেলে তোমার বেসিকের খুব বেশি একটা যে ঘাটতি হবে বিষয়টা ওরকম না। তো আমরা ওই তোমার বেসিকটাকেই আসলে হচ্ছে অনেক বেশি ইমপ্রুভ করার চেষ্টা করব, যাতে গিয়ে এইচএসসিতে তুমি প্রবলেমে না পড়ো। আচ্ছা, তো প্রথমে আসি যে বীজগাণিতিক রাশি জিনিসটা কি। বীজগাণিতিক রাশি জিনিসটা কি? হ্যাঁ, এই রাশি মানে সেই রাশি না ওই যে আমরা হচ্ছে পেপারে দেখি যে কত রাশি আছে, সিংহ রাশি আছে, কন্যা রাশি আছে, মিথুন রাশি আছে, এই রাশি কিন্তু সেই রাশি না। এটা আসলে কি বীজগাণিতিক রাশি বা অ্যালজেব্রিক এক্সপ্রেশন। তো এই বীজগাণিতিক রাশি এই জিনিসটা আসলে কি? বীজগাণিতিক রাশি বা অ্যালজেব্রিক এক্সপ্রেশন হলো সংখ্যা, চলক বা ভেরিয়েবলস, মানে চলক জিনিসটা অ্যাকচুয়ালি কি ওইটাতে পরে আসি, বাট চলক জিনিসটা কি আমরা কি জানি? চলক জিনিসটা কি? হ্যাঁ, তোমাকেই বলতেছি, চলক জিনিসটা কি বলতো? চলক জিনিসটা কি হতে পারে? মানে চলক হচ্ছে যার মান কি হয়, পরিবর্তিত হয়, যার মানটা ভ্যারি করে, পরিবর্তিত হয়, সেটাই আসলে হচ্ছে চলক। ওকে, সহজ কথা এইটুকুই, এভাবে আমরা বলতে পারি যে কোনো একটা মানে আমরা হচ্ছে চলক বলতে এটাই বুঝি যার মানটা আসলে হচ্ছে ভ্যারি করে, চেঞ্জ হয়, এটাই আসলে চলক। তার মানে অ্যালজেব্রিক এক্সপ্রেশনে সংখ্যা, চলক এবং এই যোগ বিয়োগ গুণ ভাগ দ্বারা গঠিত অর্ধবোধক বিন্যাস, মানে অ্যালজেব্রিক
এক্সপ্রেশন বা বীজগাণিতিক রাশি হলো সংখ্যা, চলক আর এই বিভিন্ন অপারেশন, যোগ বিয়োগ গুণভাগ, এগুলোকে অপারেশন বলে। এই অপারেশনগুলোর অর্থবোধক বিন্যাস, মানে যার একটা আসলে হচ্ছে অর্থ আছে, এই টাইপের বিন্যাসটাই হচ্ছে অ্যাকচুয়ালি বীজগাণিতিক রাশি। ওকে, এইটিতে সাধারণত সমীকরণের মতো সমান চিহ্ন থাকে না, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। যে তুমি হচ্ছে রাশি আর সমীকরণ কীভাবে আইডেন্টিফাই করবা, সমীকরণে সমান চিহ্ন থাকবে আর রাশিতে আসলে হচ্ছে সমান চিহ্ন থাকে না। তার মানে আমরা যদি একটু দেখি, একটু ভিজুয়ালাইজ করি কি আছে, যেমন ধরো হচ্ছে সংখ্যা ধরো হচ্ছে 4, হ্যাঁ, একটা চলক ধরো হচ্ছে চলককে আমরা কি সাধারণত ধরে XYZ, তাহলে ধরো এটা 4x, এটা শুধু জাস্ট এইটুকু রাখছি, এটাও কিন্তু একটা বীজগাণিতিক রাশি, এটাও কিন্তু বীজগাণিতিক রাশি। ঠিক একইভাবে 4x এর সাথে আমি ধরো হচ্ছে -10 দিয়ে দিলাম, তাহলে এটাও হচ্ছে একটা বীজগাণিতিক রাশি। কিন্তু যদি এরকম দেই যে 4x - 10 = 0, এটা কিন্তু আসলে হচ্ছে বীজগাণিতিক রাশি না। এটা কি? এটা কিন্তু বীজগাণিতিক রাশি না, কিন্তু এটা বীজগাণিতিক রাশি। এটা কি? এটা হচ্ছে সমীকরণ। কথা কি বুঝতে পারছি? তার মানে সমীকরণে হচ্ছে সমান চিহ্ন থাকবে। সমীকরণ আর কিছুই না, দুইটা বীজগাণিতিক রাশি যেটা আসলে হচ্ছে কি, যার দুই পাশটা আসলে হচ্ছে সমান, দুইটা সমান মানের বীজগাণিতিক রাশি, এটাই আসলে হচ্ছে সমীকরণ। এটাকে আমরা হচ্ছে ইকুয়াল সাইন দিয়ে প্রকাশ করি। আর যেখানে ইকুয়াল থাকবে না সেটাই হচ্ছে বীজগাণিতিক রাশি। শুধু যদি আমি বলি শুধু 4x, এটাও কিন্তু বীজগাণিতিক রাশি হবে। যাই হোক, তার মানে বীজগাণিতিক রাশিতে কি কি উপাদান থাকা দরকার সেটা নিয়ে যদি কথা বলি, বীজগাণিতিক রাশির মূল উপাদানগুলো কি কি, এর মধ্যে একটা হচ্ছে সংখ্যা থাকতে হবে। ঠিক আছে, সংখ্যা থাকতে হবে, যে 5 - 3 7.5, এগুলা মানে ভগ্নাংশ বা ফ্র্যাকশন, এটা হলেও কোনো সমস্যা নেই। ইভেন হচ্ছে আমি যদি 0 বলি, এটা তো কোনো সমস্যা নেই, 0 আসলে হচ্ছে হবে। এরপর হচ্ছে চলক আসলে কি, ওই যে অজানা বা পরিবর্তনশীল মান, যা সাধারণত XYZ দিয়ে আমরা আসলে প্রকাশ করি। এই চলকগুলো থাকবে, মানে যার মানটা আসলে হচ্ছে কি হয়, চেঞ্জ হয়, পরিবর্তিত হয়। গাণিতিক অপারেশন, এই অপারেশন যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলো হচ্ছে আমরা জানি, এগুলো থাকতে হবে। আরেকটা হচ্ছে পদ। এই টার্মটা কিন্তু মানে পদ মানেই আসলে টার্ম, এই পদ জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখো আমি হচ্ছে এখানে লিখলাম যে ধরো হচ্ছে 4xyz, হ্যাঁ, এইখানে 4xyz, এখানে দেখো, এখানে হচ্ছে আমি যদি বলি যে ভ্যারিয়েবল বা চলক আছে 1 2 3, তিনটা চলক আছে, আর একটা কি আছে, একটা আছে হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক। কিন্তু এইখানে টোটালটা আছে হচ্ছে একটা পদ, এখানে কি একটি পদ। কিন্তু এখন ধরো এই জায়গাতে আমি জাস্ট এইভাবে লিখলাম 4 - x, এখানে কয়টা পদ আছে, এখানে আছে হচ্ছে দুইটা পদ, এইটা একটা। তার মানে পদ বা টার্ম, এটা আসলে হচ্ছে প্লাস বা মাইনাস দ্বারা পৃথক করা অংশটাই আসলে হচ্ছে পদ বা টার্ম। গুণ বা ভাগ দ্বারা অংশটা কিন্তু পদ হবে না, প্লাস বা মাইনাস দ্বারা পৃথক করা অংশটাই হচ্ছে কি পদ হবে। যেমন আমি যদি বলি হচ্ছে 4x² y² z - 2x, এইটা। এখন ধরো যদি এইটার কথা বলি, হ্যাঁ, এখানে মাইনাস দিয়ে এই দুইটাকে আলাদা করছে, আচ্ছা মাইনাস বারবার দিচ্ছি, ধরো এটা প্লাস দিয়ে দিলাম, তাহলে এটা একটা পদ, এটা একটা পদ। ঠিক আছে, তার মানে বীজগাণিতিক রাশিতে আসলে হচ্ছে বিভিন্ন সংখ্যার পদ থাকতে পারে, একটা পদও থাকতে পারে, বিভিন্ন সংখ্যার পদ থাকতে পারে। এই অপারেটরসগুলো আসলে হচ্ছে নিয়ে অপারেশনও থাকতে পারে। এরপরে হচ্ছে চলক থাকতে পারে, আর এটা আসলে সংখ্যা, এটা নিয়ে আসলে হচ্ছে এইগুলার নিয়ে হচ্ছে আমি একটা অর্থবোধক যে বিন্যাসটা হবে, সেই বিন্যাসটাই হচ্ছে বীজগাণিতিক রাশি। ক্লিয়ার এইটুকু? বীজগাণিতিক রাশি জিনিসটা আসলে কি, যে এইগুলাকে নিয়েই আমার যে অর্থবোধক বিন্যাস, মানে অর্থবোধক মানে কি, যার একটা অর্থ আছে, হ্যাঁ, অর্থবোধক বিন্যাস, এটাই আসলে হচ্ছে হবে বীজগাণিতিক রাশি। ওকে, এরপরে আসি হচ্ছে বীজগাণিতিক রাশির কিছু উদাহরণ। এই যে দেখো, এখানে যদি আমি একটু কিছু এক্সাম্পল নিয়েছি, দেখো শুধু 2x আছে, শুধু 2x, হ্যাঁ, এখানে পদ একটাই, এখানে পদ কি, এখানে পদ আসলে একটাই, কিন্তু এটা একটা বীজগাণিতিক রাশি। শুধু 2x আছে, একটা হচ্ছে ভ্যারিয়েবলস আছে, সাথে একটা কনস্ট্যান্ট মানে চলক আছে, আর সাথে একটা ধ্রুবক আছে। তার মানে এটাও হচ্ছে শুধু 2x, এটা একটা বীজগাণিতিক রাশি। দেখো এখানে আছে যে 2x + 3ay, 2x + 3ay, এখানে পদ আছে কয়টা, দুইটা পদ আছে, দুইটা, চলক আছে হচ্ছে একটা দুইটা, ধ্রুবক আছে হচ্ছে দুইটা। তার মানে এইটাও হচ্ছে একটা কি বীজগাণিতিক রাশি। ঠিক একইভাবে দেখো 6x + 4y² + a + √z, এটা আসলে হচ্ছে √z, হ্যাঁ, এইটাও হচ্ছে কি একটা বীজগাণিতিক রাশি, √z, এটাও হচ্ছে কি একটা বীজগাণিতিক রাশি। দেখো শুধু 7, এটাকে হচ্ছে আমরা
যদিও এটা আসলে একটা কনস্ট্যান্ট, বাট এটাকে হচ্ছে তুমি একটা বীজগাণিতিক রাশির সাথে তুলনা করতে পারো। এটাকে আসলে হচ্ছে আমরা বীজগাণিতিক রাশি বলতে পারি। কোন সেন্সে? দেখো 7, শুধু 7 আছে না, 7কে আমি এইভাবে লিখতে পারি 7 ইন্টু এক্স টু দি পাওয়ার 0। আর এক্স টু দি পাওয়ার 0 কোনো কিছুর উপর পাওয়ার 0, এটাকে আসলে 1 লেখা যায়। তো এই সেন্সে এই শুধু 7 এটাও হচ্ছে কি একটা বীজগাণিতিক রাশি। এর সাথে একটা চলক আছে এবং চলকের পাওয়ার আসলে হচ্ছে 0। এর সাথে একটা চলক আছে, চলকের পাওয়ার আসলে 0, তার মানে শুধু কনস্ট্যান্ট। এটাও হচ্ছে কি একটা বীজগাণিতিক রাশি। এরপরে আরেকটা দেখো 6/x প্লাস 4y, এখানে হচ্ছে একটা চলক ডিভাইড আকারে আছে, মানে হচ্ছে আমি একটা চলককে মানে ভাগ করছি 6/x প্লাস 4y, এটাও হচ্ছে একটা বীজগাণিতিক রাশি। তার মানে বীজগাণিতিক রাশিতে হচ্ছে তোমার সংখ্যা থাকবে, তোমার চলক থাকবে এবং বিভিন্ন অপারেশনস থাকবে। এগুলা মিলে আসলে যে অর্থবোধক বিন্যাসটা হয় সেটাই আসলে হচ্ছে বীজগাণিতিক রাশি হবে। ক্লিয়ার? এইটুকু বীজগাণিতিক রাশি জিনিসটা কি আমরা বুঝতে পারছি? এইটুকু হচ্ছে আমাকে একটু তোমরা কমেন্ট করে জানাও যে এইটুকুতে তোমাদের কারো কোনো প্রবলেম আছে কি না। হ্যাঁ, এরপরে হচ্ছে আমরা নেক্সট টপিকে চলে যাব। এইটুকু হচ্ছে আমাকে একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারলাম। আচ্ছা, তো এইটুকু বুঝতে পারছি বীজগাণিতিক রাশি বা হচ্ছে এটা কিন্তু খুবই ইজি জিনিস। বাই দ্য ওয়ে, হায়ার ম্যাথ আমি আবারও বলতেছি, হায়ার ম্যাথ অনেক ইজি জিনিস। যদি মাথায় থাকে যে হায়ার ম্যাথ অনেক কঠিন জিনিস, মাথা থেকে সেই কঠিন শব্দটাই ছুঁড়ে ফেলে দাও। ম্যাথ আসলে হচ্ছে খুবই সোজা, ম্যাথ আসলে হচ্ছে খুবই সোজা। ওকে, এখন আসি হচ্ছে আমরা পরবর্তী যে জিনিসটা বীজগাণিতিক রাশি জিনিসটা আমরা হচ্ছে বুঝলাম। এখন এই বীজগাণিতিক রাশির বিভিন্ন প্রকারভেদ দিয়ে যদি কথা বলি, দেখো বীজগাণিতিক রাশি হচ্ছে কয়েক প্রকারের। একটা হচ্ছে একপদী রাশি বা হচ্ছে মনোমিয়াল মানে হচ্ছে একটি মাত্র পদ থাকে, যেমন 5x 7x স্কোয়ার 2 5x স্কোয়ার y কিউব। এখানে পদ আসলে একটাই আছে, তাই এইটাকে বলে আসলে হচ্ছে একপদী রাশি। এরপর দেখো দ্বিপদী রাশি বা বাইনোমিয়াল। এই দ্বিপদী বিস্তৃতি কিন্তু তোমাদের চ্যাপ্টারে আছে, মানে হচ্ছে তোমাদের শর্ট সিলেবাসে দ্বিপদী বিস্তৃতি আছে। তো সেইটা কি? দুইটা পদ থাকে। যেমন দেখো এখানে x প্লাস 5 প্লাস দিয়ে আসলে হচ্ছে পদ কি প্লাস বা মাইনাস দিয়ে আসলে হচ্ছে আমরা পদকে আইডেন্টিফাই করি। আরেকটা দেখো 2a মাইনাস 3b, এখানে আসলে কি দুইটা পদ আছে। তার মানে দ্বিপদী রাশি হচ্ছে যেই রাশিতে পদ থাকবে দুইটা। ত্রিপদী রাশি কি? তিনটা পদ থাকবে। যেমন দেখো এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 3, প্লাস 3, এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 3। এখানে পদ আছে কয়টা? তিনটা। প্লাস দেওয়া প্লাস এটা একটা, এই দুইটা প্লাসের মাঝখানে এটা একটা, তিনটা পদ আছে। তার মানে এটা আসলে হচ্ছে ত্রিপদী রাশি। আরেকটা আসলে হচ্ছে বহুপদী রাশি। এই বহুপদী রাশি বা পলিনোমিয়াল, যদিও হচ্ছে এই জিনিসটা, এই যে পলিনোমিয়াল বহুপদী রাশির বাস্তব জগতে বহুপদী রাশির কি জানি একটা তোমাদের চ্যাপ্টারের নাম ছিল, তোমরা কিন্তু অলরেডি পড়ছো। তো বহুপদী রাশি কি? এক বা একাধিক পদ থাকে বহুপদী রাশিতে, এক বা একাধিক পদ থাকে। তার মানে দ্বিপদীকেও তুমি বহুপদী বলতে পারো, ত্রিপদীকেও বহুপদী পড়তে পারো, কোনো সমস্যা নেই। এক বা একাধিক পদ যেটা আছে যদি থাকে, এই টাইপের রাশিকে বলবো হচ্ছে আমরা বহুপদী। এখন এই জায়গাতে আসার পরে আমাদের কিছু কিন্তু আছে, কিছু জিজ্ঞাসা আছে। সেই জিজ্ঞাসাগুলো আসলে কি? যেমন আমরা যদি আমাদের প্রিভিয়াস স্লাইডে যাই, এগুলো আসলে হচ্ছে আমাদের কিছু বীজগাণিতিক রাশি ছিল, যে যোগ বিয়োগ গুণ ভাগ, তারপর হচ্ছে চলক, তারপর হচ্ছে ধ্রুবকের বিন্যাসটা, অর্থবোধক বিন্যাসটা আসলে বীজগাণিতিক রাশি। কিন্তু এরপরে যখন আসছি, যেখানে বিভিন্ন পদের ওপর বেস করে আসলে হচ্ছে বীজগাণিতিক রাশি হয়েছে এই 4 প্রকার। তো এইখানে কিছু কথা আছে, সেটা কি? আমরা যেমন দেখলাম যে একপদী রাশিতে একটা পদ থাকে, দ্বিপদী রাশিতে দুইটা পদ থাকে, ত্রিপদী রাশিতে তিনটা পদ থাকে, আর বহুপদী রাশিতে আসলে এক বা একাধিক পদ থাকে। কিন্তু এই জায়গাতে একটা কথা আছে যে বীজগাণিতিক রাশি আর বহুপদী রাশির মধ্যে একটা পার্থক্য আছে। বহুপদী বলতে আমি সবগুলাকেই বোঝাচ্ছি। বীজগাণিতিক রাশি আর বহুপদী রাশির মধ্যে একটা পার্থক্য আছে। সেই পার্থক্যটা কি? সেই পার্থক্যটা হচ্ছে যে এইটার দিকে যদি একটু খেয়াল করি, দেখো এটা আসলে হচ্ছে পদের কথা যদি বলি, পদ বা টার্মস, প্রথমে আসলে বীজগাণিতিক রাশি, এরপরে একপদী রাশি, দ্বিপদী রাশি, আর এখানে আছে হচ্ছে বহুপদী রাশি। দেখো
পদ পদগুলোর সংখ্যা বা ধরনের কোনো সীমাবদ্ধতা নেই। তার মানে বীজগাণিতিক রাশিতে পদের কোনো সীমাবদ্ধতা নেই, যত মন চায় পদ হইতে পারে, এগুলা নিয়ে আসলে হচ্ছে বীজগাণিতিক রাশি। কিন্তু একপদী রাশিতে আসলে কি পদ কয়টা? একটাই হতে হবে। দ্বিপদী রাশিতে ঠিক দুইটা পদ, মানে এক্স্যাক্টলি দুইটা পদই হতে হবে। বহুপদীতে এক বা তার বেশি নিয়ে আসলে হচ্ছে বহুপদী রাশি। এর পরেরটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। এর পরেরটা আসলে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, ঘাত বা এক্সপোনেন্ট। এইটাকে আসলে হচ্ছে তোমরা বলে থাকো আসলে হচ্ছে পাওয়ার। পাওয়ার অ্যাকচুয়ালি তোমরা আসলে হচ্ছে আমরা বলি পাওয়ার বলি, তো ঘাত বা পাওয়ার বা এক্সপোনেন্ট কিন্তু একই কথা। এইটা মানে আসলে হচ্ছে বীজগাণিতিক রাশিতে যে কোনো ঘাত হতে পারে, চলকের ওপরে ঘাত যে কোনো হতে পারে। এখানে দেখো ঋণাত্মক, ভগ্নাংশ ইত্যাদি হলেও কোনো সমস্যা নেই। বীজগাণিতিক রাশিতে চলকের ওপর যে ঘাতটা আছে সেই ঘাতটা ঋণাত্মক বা ভগ্নাংশ হলে কোনো সমস্যা নেই। কিন্তু একপদীতে যে সমস্যা হচ্ছে অঋণাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে। অঋণাত্মক পূর্ণ সংখ্যা মানে কি, কথাটা যদিও অনেক বড় মনে হচ্ছে। অঋণাত্মক পূর্ণ সংখ্যা, অঋণাত্মক মানে কি ধনাত্মক। পূর্ণ সংখ্যা মানে ওই যে 1 2 3 4 5 6 7 এগুলাকে আমরা বলি পূর্ণ সংখ্যা। মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে কি ঘাত। চলকের ওপর যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটা, চলকের ওপর পাওয়ারটা কি হইতে হবে? ধনাত্মক পূর্ণ সংখ্যা হইতে হবে, যেটাকে আমরা লিখছি অঋণাত্মক পূর্ণ সংখ্যা হইতে হবে। কিন্তু বীজগাণিতিক রাশিতে সেটা ধনাত্মক হোক বা ঋণাত্মক হোক বা ভগ্নাংশ হোক, এতে আসলে কোনো কিছু ম্যাটার করে না। কিন্তু একপদী রাশিতে এটা ম্যাটার করে। একপদী রাশিতে চলকের ওপর যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটা অবভিয়াসলি ধনাত্মক পূর্ণ সংখ্যাই হতে হবে। ধনাত্মক পূর্ণ সংখ্যাই হতে হবে, ভগ্নাংশ হলেও চলবে না, ধনাত্মক ভগ্নাংশ হলেও চলবে না, আর ঋণাত্মক হলে তো চলবে নাই। কথা কি বুঝতে পারছি? ঠিক একইভাবে দেখো দ্বিপদী রাশিও বেলায়ও আসলে হচ্ছে চলকের যে পাওয়ারটা সেটা হচ্ছে অঋণাত্মক পূর্ণ সংখ্যা, মানে এখানেও আসলে ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে। বহুপদীর বেলায়ও আসলে হচ্ছে এটা হতে হবে। তার মানে এই জায়গাতে এসে আমরা কিন্তু ডিফারেন্সিয়েট করে ফেললাম যে আমার বীজগাণিতিক রাশি আর বহুপদী রাশির মধ্যে যে পার্থক্যটা সেটা কি, যে বীজগাণিতিক রাশিতে চলকের পাওয়ার ধনাত্মক, ঋণাত্মক, ভগ্নাংশ যা মন চায় তাই হতে পারে। কিন্তু বহুপদী রাশিতে চলকের পাওয়ার সবসময় ধনাত্মক পূর্ণ সংখ্যায় হতে হবে বা অঋণাত্মক পূর্ণ সংখ্যা। মানে অঋণাত্মক কথাটা বলাটা আসলে হচ্ছে মোর অ্যাকুরেট, ঠিক আছে, ধনাত্মক বলার চেয়ে আর কি। তো অঋণাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে। তো অঋণাত্মক যদি না বুঝো, কথাটা যদি মনে না থাকে, তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে। বহুপদী রাশি হতে গেলে চলকের ওপরে পাওয়ার অবশ্যই কি হতে হবে, মানে যদি চলক থাকে এবং চলকের ওপর পাওয়ারটা অবশ্যই কি হতে হবে, ধনাত্মক পূর্ণ সংখ্যা হইতে হবে। কার বেলা? বহুপদী রাশি। আর এখানে বহুপদী এই যে সবগুলোই তো বহুপদী, ওই যে এখানে এক বা তার বেশি, এক হলেও বহুপদী, 2 হলেও বহুপদী, 3 হলেও বহুপদী, বাট এক হলে আমরা একটা স্পেশাল নাম দিছি, একপদী রাশি। ওকে, এরপরে এখানে আরেকটা জিনিস, এটা হুদাই 3 নাম্বারটা, এটা হুদাই ওই উপর একটা বললেই আসলে হইতো। চলক দ্বারা ভাগ হচ্ছে বীজগাণিতিক রাশিতে অনুমোদিত, মানে গ্রহণযোগ্য। এটা গ্রহণযোগ্য মানে একসেপ্টেবল, যে তুমি একটা কি বলে বীজগাণিতিক রাশিতে একটা চলককে তুমি ভাগ করছো, ঠিক আছে, ধরো হচ্ছে 5/x লিখছো, এটা একসেপ্টেবল। কিন্তু একপদী রাশি এটা অনুমোদিত নয়, বহুপদীতে অনুমোদিত নয়। মানে এটা আসলে বহুপদীতে এটা আসলে অ্যাকসেপ্টেবল হবে না যদি তুমি কোনো একটা চলককে, যে কোনো একটা চলককে তুমি ডিভাইড করো। কথা কি বুঝতে পারছি? এইটা কিন্তু খুবই সিম্পল জিনিস। আমরা মানে অ্যাকচুয়ালি মেইন থিমটা আসলে এইটা, ওই ডিভাইড করলে আসলে যেটা হয়, ডিভাইড করলে পাওয়ারটা আসলে নেগেটিভ হয়ে যায়, সেটাও বলতেছি। তো অ্যাকচুয়ালি মেইন জিনিস এটা, পাওয়ার আসলে হচ্ছে সবসময় ধনাত্মক পূর্ণ সংখ্যায় হতে হবে। আর তুমি চলক দিয়ে আসলে ডিভাইড করবে না। চলক দিয়ে ডিভাইড করলে কি হয়, চলক দিয়ে ডিভাইড করলে পাওয়ারটা নেগেটিভ হয়ে যায়, ওই ঘুরে ফিরে এটাতেই আসবে, এই কথাটাতেই আসবে। কিন্তু ওই যে ওইভাবে আর কি বলা, জাস্ট চলক দ্বারা আসলে হচ্ছে আমরা এটাকে ভাগ করবো না, তাহলে এটা আসলে কি হবে না, বহুপদী হবে না, মানে একপদী রাশি হবে না, দ্বিপদী রাশি হবে না, বা বহুপদী হবে না, কিন্তু সে বীজগাণিতিক রাশি হবে। তো আশা করি আমরা হচ্ছে বীজগাণিতিক রাশি আর বহুপদী রাশি জিনিসটা আসলে কি সেটা বুঝতে পারছি। ক্লিয়ার? এটুকু ক্লিয়ার? তো আমরা একটু সামারাইজ করি যে বহুপদী রাশি, তার মানে কোনো একটা রাশি এ আসলে হচ্ছে বহুপদী হতে হলে কি লাগবে, বহুপদী হতে হলে ওই যে প্রথম কথাটা
হচ্ছে যেটা মাথায় রাখতে হবে, যদি সে বহুপদী হতে হয় তার মানে চলকের ঘাত বা পাওয়ার বা এক্সপোনেন্ট, এটা কি চলকের পাওয়ার সব সময় কি হইতে হবে, কি হইতে হবে বলো? এই এদিকে এদিকে ফোকাস এদিকে, এ না হলে বুঝবা না। চলকের পাওয়ার কি হইতে হবে বলো তাড়াতাড়ি? ধনাত্মক হইতে হবে। এই তো সাবাস, ধনাত্মক হতে হবে। বাট শুধু ধনাত্মক না, ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে। ওই কথাটা লেখা আরো বেশি ভালো, ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে। ঠিক আছে, মানে চলকের ঘাত বা পাওয়ার সবসময় সর্বদাই ধনাত্মক পূর্ণ সংখ্যা কি হতে হবে। ক্লিয়ার? এইটুকু বুঝতে পারছি। এই কথাটাই হচ্ছে আমার বীজগাণিতিক রাশি আর বহুপদী রাশিকে আসলে হচ্ছে ডিফারেন্সিয়েট করে, আলাদা করে। বহুপদী রাশির বেলায় এরকম কোনো শর্ত ছিলই না, এ একটা বানাই দিলে, একটা যে কোনো একটা কম্বিনেশন বানাই দিলেই আসলে হচ্ছে আমার সেই বীজগাণিতিক রাশি হয়ে যাবে। কিন্তু বহুপদী রাশি যেমনে খুশি অমনে বানাই দিলে হবে না, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এই জায়গাতে আসলে হচ্ছে কয়েকটা হচ্ছে বহুপদী রাশি বা কয়েকটা রাশির এক্সাম্পল নেই, বীজগাণিতিক রাশি। এখন এই বীজগাণিতিক রাশির মধ্যে কোনটা বহুপদী হবে কোনটা বহুপদী হবে না, সেইটা হচ্ছে তোমরা আমাকে একটু একে একে কমেন্ট করে জানাও। যেমন আমার হচ্ছে প্রথমটা এফ অফ এক্স ইকুয়ালস টু লিখলাম এক্স কিউব মাইনাস 3x প্লাস 5। এটা কি বহুপদী হবে কি হবে না? ধরো এটার নাম দিলাম 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আরেকটা বহুপদী রাশিকে আমরা এইভাবে লিখলাম এফ অফ এক্স ইকুয়ালস টু, এইটা আসলে হচ্ছে এই যে বহুপদী রাশিকে আমরা এই যে এফ অফ এক্স দিয়ে লিখতে পারি, অথবা এটাকে আসলে হচ্ছে অনেকে ফাংশনের মতো করে আসলে হচ্ছে বলে, যেটা ফাংশন প্লাস এটা আসলে একটা বহুপদী রাশি। ওকে, এইভাবে লেখা যায়। ধরো হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 5/x মাইনাস 3। 3 নাম্বার ধরো এফ অফ এক্স, কোনটা বহুপদী হবে কোনটা হবে না, কোনটা বহুপদী হবে কোনটা হবে না সেটা হচ্ছে আমাকে একটু কমেন্ট করে জানাও। ধরো হচ্ছে যে 4x কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস রুট ওভার এক্স প্লাস 1। 4 নাম্বারটা এফ অফ এক্স ইকুয়ালস টু ধরো হচ্ছে দিলাম 10। 5 নাম্বারটা ধরো এফ অফ এক্স ইকুয়ালস টু দিলাম 0। ওকে, সো এই যে এই পাঁচটা কি 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5টা প্রত্যেকেই বীজগাণিতিক রাশি। এবং এই রাশিগুলা, হ্যাঁ, এই বীজগাণিতিক রাশিগুলোর মধ্যে কে বহুপদী না সেটা হচ্ছে তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও। তাড়াতাড়ি কমেন্ট করে জানাও। ওই যে লিখবে কি, ধরো হচ্ছে এক সিরিয়ালে লিখবা, ধরো হচ্ছে যে হয় 1 নাম্বার হলে ধরো এখান থেকে দেখা গেল যে 1 2 3 বহুপদী, তাহলে তুমি লিখবা 1 2 3 বহুপদী, আর 4 5 এই আসলে বহুপদী না। কথার কথা আমি জাস্ট বললাম যে এইভাবে আসলে হচ্ছে লিখবা। হ্যাঁ, একটু তাড়াতাড়ি কমেন্ট করে জানাও, তাড়াতাড়ি কমেন্ট করে জানাও। টাইম শেষ হয়ে গেল। আমি 1 ঘন্টার বেশি ক্লাস নিব না, মানে 1 ঘন্টা কি 45 মিনিটসের বেশি আসলে নিতে চাই না। অল্প ছোট ক্লাস, যেমন 45 মিনিটস কেন আমরা সিলেক্ট করছি, এটার পিছনে যে হচ্ছে শানে নজুল কি, 45 মিনিটস হচ্ছে নর্মালি তোমরা যখন স্কুলে ক্লাস করো তখন সেটা আসলে 45 মিনিটস হয়। হ্যাঁ, তো আমরা চিন্তা করছি যে এই 45 মিনিটসেই তোমাদের হচ্ছে এই 45 মিনিটস থেকে 1 ঘন্টা, সর্বোচ্চ 1 ঘন্টা, এর মধ্যেই আসলে হচ্ছে তোমাকে এই সিলেবাসটা তোমাদের কভার করে দেওয়া হবে। জাস্ট লাইক মনে করো যে তুমি আসলে স্কুলেই ক্লাস করতেছো, আর কিছুই না, কোনো কোচিংয়ে ক্লাস করতেছো না, নাথিং স্পেশাল, স্কুলে ক্লাস করতেছো, সেই 45 মিনিটসের ক্লাসটাই হচ্ছে আমরা তোমাদের জন্য নিচ্ছি, এটাই মনে করো। ঠিক আছে? তাড়াতাড়ি কমেন্ট করে জানাও। আচ্ছা, আমরা এখন একটু আইডেন্টিফাই করি কি আছে। হ্যাঁ, বেশ অনেকজনেরই হচ্ছে কমেন্ট দেখতে পাচ্ছি। ঠিক আছে।
ঠিক আছে, আচ্ছা হ্যাঁ, অনেকেই পারছো। আচ্ছা আমরা একটু দেখি, হ্যাঁ আমরা একটু দেখি কি আছে, যে এই সবগুলা বীজগাণিতিক রাশি, এতে কোনো সন্দেহ নাই। এখন এটা বহুপদী হবে কি হবে না, প্রথম কথা হচ্ছে, প্রথমটা দেখো, প্রথমে এখানে এক্স এর পাওয়ার আসলে কত, 3, ধনাত্মক পূর্ণ সংখ্যা। এখানে এক্স এর পাওয়ার কত, 1, কিছু নাই মানে এর পাওয়ার কত, 1, কিছু নাই মানে পাওয়ার কি 0 না কিন্তু, হ্যাঁ পাওয়ার 0 বললে সে কি হয়ে যাবে, 0 বললে তো সে 1 হয়ে যাবে, এটা মাথায় রাখবা। পাওয়ার 0 মানে আসলে হচ্ছে 1, কোনো কিছুর উপর পাওয়ার 0 হচ্ছে 1, কেন 1 বলতেছি, একটু পরে বলবো না, সমস্যা নেই। কিন্তু এর ওপর শুধু ধরো এক্স আছে, শুধু এক্স আছে, আরে এক্স আছে, দ্যাট মিনস এক্স এর ওপর পাওয়ার 1, ধরো শুধু ওয়াই আছে, দ্যাট মিনস ওয়াই এর ওপর পাওয়ার 1, ধরো এক্স স্কোয়ার জেড আছে, তার মানে এক্স স্কোয়ার, এক্স এর পাওয়ার 2, আর জেড এর উপর কিছু নাই মানে জেড এর উপর পাওয়ার 1, এটা মাথায় রাখতে হবে। কোনো কিছু নাই মানে আসলে হচ্ছে পাওয়ার কি 1, ওকে, আর পাওয়ার আসলে 0 হলে সে 1 হয়ে যায়, ওকে। তার মানে এইটা হচ্ছে একটা বহুপদী, এটা কি একটা বহুপদী, ঠিক আছে, এটা একটা বহুপদী। এরপরে আসি হচ্ছে দ্বিতীয়টাতে, এক্স স্কোয়ার প্লাস 5/x মাইনাস 3। তো এই যে আমি বলছিলাম যে চলককে ভাগ আকারে রাখা যাবে না, এটা কোথায় বলছি, কোথায় বলছি মনে আছে, এই যে এর আগে শর্তে, যে চলক দ্বারা ভাগ, চলক দ্বারা ভাগ এটা চলে হওয়া যাবে না। তার মানে এই জায়গাতে দেখো যে চলক দ্বারা ভাগ এক্স স্কোয়ার প্লাস 5/x মাইনাস 3, এখানে চলক দিয়ে ভাগ হয়েছে, তার মানে এ আসলে কি হবে না, বহুপদী, বহুপদী নয়, ঠিক আছে, বহুপদী নয়, মানে সে আসলে হচ্ছে বহুপদী না। আচ্ছা এরপরেরটা যদি আসি, যে 4x³ প্লাস 3x² মাইনাস √x প্লাস 1, এটা কি বহুপদী হবে কি হবে না। ম্যাক্সিমাম স্টুডেন্ট আসলে এই জায়গাতে একটু কনফিউজড হয়ে গেছে। বাই দ্য ওয়ে √x এইটা মানে আসলে হচ্ছে x টু দি পাওয়ার 1/2, √x মানে আসলে x টু দি পাওয়ার 1/2, মানে √সামথিং মানে আসলে হচ্ছে এর পাওয়ার হাফ, √সামথিং মানে আসলে এর পাওয়ার হাফ। ঠিক একইভাবে তুমি ওই যে কিউব রুট অফ এক্স যদি দেখো, কিউব রুট অফ এক্স মানে আসলে এক্স টু দি পাওয়ার 1/3, কিউব রুট অফ এক্স মানে আসলে এক্স টু দি পাওয়ার 1/3। ঠিক একইভাবে স্কোয়ার রুট অফ এক্স মানে আসলে এক্স টু দি পাওয়ার 1/2, এটি স্কোয়ার রুট আর এটা হচ্ছে কিউব রুট। স্কোয়ার রুট অফ এক্স মানে এক্স টু দি পাওয়ার 1/2, কিউব রুট অফ 1/x মানে কিউব রুট অফ এক্স মানে আসলে এক্স টু দি পাওয়ার 1/3। ঠিক একইভাবে ফোর্থ রুট অফ এক্স, এটা মানে আসলে হচ্ছে এক্স টু দি পাওয়ার 1/4, এক্স টু দি পাওয়ার 1/4। সো এই জিনিসটা একটু মাথায় রাখবো। আরে সেকেন্ড ব্রেকেট কেমন হয়ে গেছে, হ্যাঁ এই তো এই সুন্দর হয়েছে, পারফেক্ট। তার মানে স্কোয়ার রুট অফ এক্স মানে এক্স টু দি পাওয়ার 1/2, কিউব রুট অফ এক্স মানে এক্স টু দি পাওয়ার 1/3, আর ফোর্থ রুট অফ এক্স মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 1/4। তার মানে আমার যদি স্কোয়ার রুট থাকে বা কিউব রুট থাকে, তাহলে এক্স এর পাওয়ারটা কি হয়ে যাচ্ছে, ফ্র্যাকশন হয়ে যাচ্ছে, ভগ্নাংশ হয়ে যাচ্ছে। কিন্তু শর্তে কি ছিল, শর্তে ছিল হচ্ছে ওই যে ধনাত্মক পূর্ণ সংখ্যাই হতে হবে, শর্তে কিন্তু ছিল না ভগ্নাংশ হইতে হবে, ধনাত্মক ভগ্নাংশ হইতে হবে। কি শর্তে কি ছিল, পূর্ণ সংখ্যা হইতে হবে। তার মানে √x, এখানে x এর পাওয়ার কি পূর্ণ সংখ্যা না, তার মানে এই বেচারাও কি বহুপদী হবে না, এইটা কি বহুপদী হবে না। ঠিক একইভাবে আমরা যদি আসি যে f(x) = 10, f(x) = 10, এইটাকে বলা হয় আসলে হচ্ছে ধ্রুব বহুপদী, এটাকে বলা হয় আসলে হচ্ছে ধ্রুব বহুপদী, এমন একটা বহুপদী যেটা আসলে হচ্ছে কনস্ট্যান্ট, ধ্রুবক, এটাকে বলা হচ্ছে ধ্রুব বহুপদী। এটা একটু নাম মনে রাখবা, এটা আসলে হচ্ছে ধ্রুব বহুপদী, এটা আসলে ধ্রুব বহুপদী, যার মানটা আসলে হচ্ছে, যার ভ্যালুটা আসলে, যে বহুপদীটা আসলে হচ্ছে কনস্ট্যান্ট, ধ্রুবক। আর f(x) যদি 10 বহুপদী হয়, 0 কি দোষ করছে, 0 আসলে বহুপদী, এই বহুপদীটাকে বলা আসলে হচ্ছে শূন্য বহুপদী, শূন্য বহুপদী, শূন্য বহুপদী, শূন্য বহুপদী। আচ্ছা বাই দ্য ওয়ে, আমি যদি এখানে এটা দিয়ে দিতাম -2, f(x) = -2, এটা কি তুমি কি বহুপদী বলতা না, বলতা না, হ্যাঁ এটাকে কি হচ্ছে কি বহুপদী বলতা কি বলতা না, আমাকে বলো, এটা বলো তাড়াতাড়ি। f(x) = -2, এটা কি বহুপদী হবে কি হবে না, f(x) = -2, এটা কি বহুপদী হবে কি হবে না, এটা হচ্ছে আমাকে বলো তাড়াতাড়ি। এটা তো বুঝতে পারছো, এই সবগুলো যদি বুঝতে পারো, তাহলে এই যে 6 নাম্বারটা কি আছে বলো, 6 নাম্বারটা কি বলো তাড়াতাড়ি বলো, বলো তাড়াতাড়ি কি হবে,
এটা এটা কিন্তু স্যার বহুপদী হবে। এটা কোন বহুপদী? ওই যে ধ্রুব বহুপদী। এটার কিছুই না, এটা আসলে এটা মানে আমি তো বলছি যে চলকের ঘাত ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে, এটা তো ধ্রুবক, ধ্রুবক যা মন চায় তাই হোক, সেখানে তো কোনো কি বলে যে হচ্ছে লিমিটেশন নাই, বাধ্যবাধকতা নেই না, ধ্রুবক যা খুশি তাই হতে পারে, এ তো ধ্রুবক, সে প্লাস হোক বা মাইনাস হোক সেটা তো আমার কোনো কিছু ম্যাটার করে না। কিন্তু তুমি যদি দেখতে চাও যে প্রত্যেকের সাথে -2 এর সাথে x⁻0, জিরোকে আসলে হচ্ছে আমরা ওই যে ওইভাবে ধরি যে ধনাত্মক পূর্ণ সংখ্যার মতো আসলে ফেলি আর কি। এর জন্য আসলে হচ্ছে ওই যে ধনাত্মক পূর্ণ সংখ্যা যে হোল নাম্বার আর কি বলি আমরা, যাই হোক মানে জিরো আসলে হচ্ছে আমরা এখানে ইনক্লুডেড, মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা এখানে হচ্ছে 0 থেকে ধরে ইনফিনিটি পর্যন্ত, মানে হিসাব করবো 0 1 2 3 4 এইভাবে আর কি হিসাব করবো, মানে এটাকে হচ্ছে আমরা বলি যে হোল নাম্বার। হ্যাঁ, 0 থেকে শুরু করে সকল পূর্ণ সংখ্যাগুলোকে বলি হচ্ছে আমরা হোল নাম্বার। হ্যাঁ, তো এইখানে হচ্ছে এই যে শুধু 10কে কিন্তু আমরা লিখতে পারি 10 × x⁻0, x⁻0 মানে কত 1, তাই না? x⁻0 এই যে লিখছিলাম এটা মুছে ফেলছি না, x⁻0 এটা মানে হচ্ছে 1, তার মানে 10কে আমরা লিখতে পারি 10 × x⁻0, মানে 10 এর সাথে একটা চলক আছে যে চলকের পাওয়ারটা আসলে 0, আর 0 কি একটা পূর্ণ সংখ্যা, এবং সেটাকে আমরা হচ্ছে সবসময় ধনাত্মকের দিকেই আসলে হচ্ছে ফেলি, আমরা 0কে আসলে হচ্ছে পজিটিভই আসলে হচ্ছে ধরি, যদিও আসলে হচ্ছে 0 পজিটিভ নেগেটিভ কিছুই না, বাট আমরা হচ্ছে ক্ষেত্র বিশেষে 0কে পজিটিভের মতো চিন্তা করি, আবার 0কে আমরা অনেক সময় হচ্ছে জোড় সংখ্যার মধ্যে চিন্তা করি, ঠিক আছে? 0কে আমরা অনেকভাবে চিন্তা করি, যাই হোক। তো এখানে ধনাত্মক পূর্ণ সংখ্যা, এই পূর্ণ সংখ্যাটা স্টার্ট ফ্রম 0 to ইনফিনিটি, ওকে? তার মানে এইগুলো আসলে হচ্ছে আমাদের বহুপদী রাশি আর বীজগাণিতিক রাশি। হোপফুলি আজকের পর থেকে আর তোমার কখনোই ভুল হবে না যে কে বীজগাণিতিক রাশি আর কে বহুপদী রাশি। আশা করি এইটুকু অংশ হচ্ছে তোমরা বুঝতে পারছো, তাই না? বুঝতে পারছো কি? হ্যাঁ, আমাকে একটু কমেন্ট করে জানাও যে বুঝতে পারতেছো কিনা, আর ক্লাসটা কেমন লাগতেছে সেটা একটু কমেন্ট করে জানাও, যে তোমরা কি আসলে বোর হয়ে যাচ্ছ আমরা যে আলোচনা করতেছি, যদিও একেবারে বেসিক আলোচনা, তোমাদের কি মানে খারাপ লাগতেছে কিনা সেটা হচ্ছে আমাকে একটু কমেন্ট করে জানাও, যে ভালো লাগতেছে না খারাপ লাগতেছে সেটা হচ্ছে আমাকে একটু বলো। হ্যাঁ, যদি বলো খারাপ লাগে তাহলে ক্লাস অফ করে দিব। হ্যাঁ, যদি বলো যে খারাপ লাগতেছে তাহলে ক্লাস অফ করে দিব। হ্যাঁ, আমি একটু দেখি কে কি কমেন্ট করছে। আচ্ছা, এইটুকু বুঝতে পেরেছি। কমেন্ট হয়েছে 30 মিনিটস হয়ে গেছে অলরেডি, আরে অনেক বেশি। হ্যাঁ, মাত্র 3 স্লাইড পড়াইছি। আচ্ছা, এখন আমরা হচ্ছে একটা বহুপদী রাশি দেখব। একটা বহুপদী রাশির একটা হচ্ছে এক্সাম্পল নিব। যেমন ধরো হচ্ছে একটা বহুপদী রাশি হচ্ছে এরকম, ধরো f(x), হ্যাঁ, এটা একটা বহুপদী নিলাম, যেটা হচ্ছে ধরো ax⁵ প্লাস bx³ প্লাস cx², ধরো হচ্ছে -dx প্লাস e দিলাম একটা। সবগুলো পজিটিভ ধরলে এই স্ট্যান্ডার্ড, ঠিক আছে? একটা নেগেটিভ হলেও কিছু যায় আসে না। আচ্ছা, ধরো সবগুলা পজিটিভই রাখলাম। এখানে ডি এর ভ্যালু হচ্ছে তোমার -2 হলে হয়েছে, কি যায় আসে? ডি এর ভ্যালু -2 বা হচ্ছে তুমি বি এর ভ্যালু -5 হইতেই পারে, কোনো সমস্যা নেই। কিন্তু এবিসিডিতে আমি ডিফাইন করতেছি না, এবিসিডির ভ্যালু যে কোনো কিছু হতে পারে, ভগ্নাংশ হতে পারে। ধরো এর ভ্যালু আসলে 7.5, 2.5 বা 3/2, যাই হোক হতে পারে, কোনো সমস্যা নেই। তো এইটা হচ্ছে একটা বহুপদী রাশি। এর একটা বহুপদী রাশি, এখানে টোটাল কয়টা পদ আছে? 1 2 3 4 5, টোটাল 5টা পদ আছে। এখন এই 5টা পদের মধ্যে হচ্ছে একটা বহুপদী রাশির এই 5টা পদে আসলে হচ্ছে বিভিন্ন ধরনের চলক ইনক্লুডেড, এবং সেই চলকের বিভিন্ন ধরনের ঘাত আছে। এখন এই জায়গাতে আমরা চলক আসলে দেখতেছি কি একটা মাত্র চলক, এর এখানে কি সব জায়গাতে শুধু এক্সই আছে। তার মানে এইটা আসলে এই টাইপের বহুপদী যেটা, এইটা আসলে হচ্ছে এক চলক বিশিষ্ট বহুপদী, এক চলক বিশিষ্ট বহুপদী, এক চলক বিশিষ্ট বহুপদী, তাই না? এই সবগুলাতে আসলে হচ্ছে কি চলক একটাই। যদি এখানে 2টা চলক থাকতো তাহলে 2 চলক বিশিষ্ট বহুপদী, যদি 3টা চলক থাকতো 3 চলক বিশিষ্ট বহুপদী। এইটুকু আমরা বুঝতে পারছি। হ্যাঁ, এখন এই জায়গাতে পদ আছে কয়টা?
5টা। এখন এই জায়গাতে হচ্ছে যেহেতু এক চলক বিশিষ্ট বহুপদী, এখানে চলকের সর্বোচ্চ পাওয়ারটা আসলে কত? এই জায়গাতে চলকের সর্বোচ্চ পাওয়ারটা কত? দেখো কোন পদে চলকের সর্বোচ্চ পাওয়ারটা আছে, কোন পদে চলকের এখানে, আচ্ছা বাই দ্য প্রথম কথাটা আসি, বেশি বললে কনফিউজ হয়ে যাবে। এখানে চলকের সর্বোচ্চ পাওয়ারটা কত? দেখো এখানে 5 3 2 1, ওইটা আসলে হচ্ছে 0। তার মানে এখানে সর্বোচ্চ পাওয়ারটা আসলে হচ্ছে 5। চলকের সর্বোচ্চ পাওয়ারটা বা সর্বোচ্চ ঘাতটা আসলে কত? 5। তাই এইটাকে আমরা বলবো হচ্ছে 5 ঘাতি বহুপদী। এখানে চলকের সর্বোচ্চ পাওয়ারটা আসলে হচ্ছে 5, সর্বোচ্চ পাওয়ারটা আসলে হচ্ছে 5। তাই এইটাকে বলবো হচ্ছে আমরা, এখান থেকে আমরা বলবো এটাকে আরেকটা নাম বললাম, সেটা আসলে হচ্ছে কি 5 ঘাতি বহুপদী। 5 ঘাতি বহুপদী মানে আসলে কি, যেই বহুপদীর সর্বোচ্চ ঘাতটা আসলে হচ্ছে 5। এখানে সর্বোচ্চ ঘাতটা, চলকের সর্বোচ্চ ঘাতটা আসলে হচ্ছে 5, তাহলে এটা হচ্ছে 5 ঘাতি বহুপদী। ক্লিয়ার এটুকু? ওকে, এরপরে এখন দেখো যে সর্বোচ্চ পাওয়ার যুক্ত যে পদটা সেটা কোনটা, সেটা হচ্ছে এইটা। এটাকে আমরা একটু আইডেন্টিফাই করি। সর্বোচ্চ পাওয়ার যুক্ত যে পদটা আছে এইটা হচ্ছে এই পদটা, তো এই পদটাকে আমরা বলবো আসলে হচ্ছে মুখ্য পদ, মুখ্য পদ। আর বাদ বাকি যে পদগুলো আছে এই পদগুলাকে আমরা বলবো আসলে হচ্ছে গৌণ পদ। ঠিক আছে, একটা আসলে মুখ্য পদ আর একটা আসলে হচ্ছে গৌণ পদ। তার মুখ্য পদটা কি? যেই পদে চলকের সর্বোচ্চ ঘাত পাওয়া যায় সেই পদটাকে আমরা বলবো হচ্ছে মুখ্য পদ। ক্লিয়ার এইটুকু? স্যার স্যার এইদিকে একটু ফোকাস। মুখ্য পদটা কি? যেই পদে চলকের সর্বোচ্চ ঘাত পাওয়া যায় সেটাই হচ্ছে মুখ্য পদ, সেটাই আসলে হচ্ছে মুখ্য পদ। আর মুখ্য পদ ছাড়া বাদ বাকি সকল পদ এটা আসলে কি? গৌণ পদ। ক্লিয়ার এইটুকু? এখন এই যে মুখ্য পদে কি আছে? সর্বোচ্চ ঘাত আছে। তাহলে এই সর্বোচ্চ ঘাতের যে সহগটা, এই যে এইটাকে বলা হয় আসলে মুখ্য সহগ। এটাকে বলবো হচ্ছে আমরা মুখ্য সহগ। সর্বোচ্চ ঘাতের যে সহগটা আছে মানে x⁵ এর যে সহগটা আছে সেইটাকে বলবো হচ্ছে আমরা মুখ্য সহগ। সর্বোচ্চ ঘাতের সহগটাকে আমরা বলবো মুখ্য সহগ। ক্লিয়ার এইটুকু? মুখ্য সহগ। তার মানে এই টার্মটাই হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট, এবং হচ্ছে এই মুখ্য সহগ এটা আসলে হচ্ছে এখানে একটা শর্ত আছে, কন্ডিশন আছে যে এ ক্যান নট বি 0, মানে হচ্ছে মুখ্য পদের যে সহগটা সেটা কিন্তু আসলে হচ্ছে 0 হতে পারবে না, 0 হতে পারবে না। যদি 0 হয়ে যায় তাহলে এই পদটা অ্যাকচুয়ালি আসলে ক্যান্সেল হয়ে যাচ্ছে, 0-র সাথে যাই গুণ করে সে তো 0 হয়ে যাচ্ছে, তখন আসলে এইটা আর ওই 5 ঘাতি বহুপদী থাকবে না। যদি এ 0 হয় তাহলে এটা হচ্ছে 3 ঘাতি বহুপদী হয়ে যাবে, কারণ তখন সর্বোচ্চ ঘাতটা আসলে 3। এইটুকু কি স্যার বুঝতে পারছি? এই যে এইটুকু জিনিস, এইটুকু ক্লিয়ার স্যার? এইটুকু বুঝতে পারছি যে মুখ্য পদ কোনটা, মুখ্য সহগ কোনটা, হ্যাঁ মুখ্য পদ কোনটা, মুখ্য সহগ কোনটা, তারপর হচ্ছে এটা কয় ঘাতি বহুপদী, এটা কয় চলক বিশিষ্ট বহুপদী। এই 4-5টা জিনিস যেটা দেখলাম এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট স্যার, এটা মাথায় রাখতে হবে। এগুলো হচ্ছে ছোটোখাটো জিনিস, এমসিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এখন আমরা এই জায়গাতে হচ্ছে একটা জিনিস দেখব, সেটা হচ্ছে বহুপদীর। আচ্ছা এইটার কালারটা হুট করে এরকম চলে আসলো কেন? বাই দ্য ওয়ে এই কালারটা হচ্ছে আমার সিগনেচার কালার ছিল। আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে এটা হিসাব করি, এটা পরে ঠিক করা যাবে। এইটা আসলে হচ্ছে এইটা কি কালারটা কি দেখা যায়? মনে হয় না। আমরা এটাকে একটু রেড দিয়ে লিখি। ধরো হচ্ছে বহুপদীর ঘাত বা পাওয়ার নির্ণয়। আমরা আসলে হচ্ছে বহুপদীর ঘাত বা পাওয়ারটা আসলে হচ্ছে বের করব, বহুপদীর ঘাত বা পাওয়ারটা বের করব। এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা কি দেখা যাচ্ছে? এটা একটু দেখতে একটু অসুবিধা মনে হতে পারে, হ্যাঁ তো এর জন্য আসলে আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা রাখতে চাই না, এটা আসলে একটু দেখতে একটু অড লাগে। যাই হোক, যদিও হচ্ছে হোয়াইট বোর্ড হলে সেটা ভিন্ন কথা। হোয়াইট বোর্ডে এখানে আসলে এটা তো একটা ডিসপ্লে, এখান থেকে আসলে হচ্ছে আলোটা রিফ্লেক্ট করে। যাই হোক, বহুপদীর ঘাত নির্ণয়। আমরা হচ্ছে কোনো একটা বহুপদীর
যে এটা কয় ঘাতি বহুপদী, এটা আসলে কিভাবে আইডেন্টিফাই করব, এটা আসলে কিভাবে আইডেন্টিফাই করব সেটা হচ্ছে ওই যে চলকের সর্বোচ্চ ঘাত দেখব, কিন্তু দেখতে হবে এটা যে কোনো পদে হতে পারে, এটা হচ্ছে যে কোনো পদে হতে পারে। যেমন এটা আসলে হচ্ছে এইভাবে না লিখে আমরা হচ্ছে দুইটা এক্সাম্পল নেই। যেমন ধরো হচ্ছে এটা এফ অফ এক্স লিখলাম, এটা ধরো হচ্ছে এরকম যে এক্স স্কোয়ার প্লাস ধরো, আচ্ছা না এটা এইভাবে না দিয়ে ধরো এক্স কিউব প্লাস 3xy মাইনাস 1, এটা একটা লিখলাম। আরেকটা ধরো হচ্ছে এই যে এরকম লিখলাম এফ অফ এক্স ইকুয়ালস টু ধরো এক্স কিউব প্লাস 3x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব মাইনাস 1, এইটা। এই হচ্ছে আমরা দুইটা বহুপদী নিছি, এখান থেকে হচ্ছে আমরা বহুপদীর ঘাতটা খুব সহজে বের করে ফেলতে পারবো। এটা হচ্ছে দুইটাই কিন্তু দুই চলক বিশিষ্ট বহুপদী, দুইটাই কিন্তু দুই চলক বিশিষ্ট বহুপদী। হ্যাঁ, তো এই জায়গাতে হচ্ছে সর্বোচ্চ ঘাতটা কত হবে, সর্বোচ্চ ঘাতটা কি হবে, এটা কয় ঘাতি বহুপদী হবে। তো তোমরা আসলে হচ্ছে দেখবা যে এখানে 3 আছে, ঠিক আছে, আর এই সবগুলোতে তো 1, তো তোমাদের দেখে মনে হবে যে এটা 3, ওকে, সেটা আসলে অ্যান্সার, ঠিক আছে। এটা হয়ে যাবে যখন তোমরা 3 বলবা যে এটা 3 ঘাতি বহুপদী। আচ্ছা আমরা কথাটা এইভাবে লিখি, 3 ঘাতি, ঘাতি কি দীর্ঘিকার, আচ্ছা হবে, এটা বানান বাংলা বানান ভুল হতে পারে, ভুল হলে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। রসিকার না দীর্ঘিকার আমি ভুলে গেছি, এই মুহূর্তে আমার মনেই পড়তেছে না। 3 ঘাতি বহুপদী বা 3 ঘাত বিশিষ্ট বহুপদী এভাবেও বলা যায়। এটা যে তোমরা বলবা এতে আসলে হচ্ছে কোনো ভুল নাই, এটা ঠিক আছে। দ্বিতীয়টায় তোমরা যখন আসবা তখন তোমরা চিন্তা করবা যে এখানে 3 আছে, এখানে 2 2, এখানে 3, তার মানে সর্বোচ্চ ঘাত 3। তখন তোমরা এটাকেও বলবা আসলে হচ্ছে 3 ঘাতি বহুপদী, কিন্তু যখনই 3 ঘাতি বহুপদী বলবা তখন এটা ভুল হয়ে যাবে, তখনই এটা আসলে কি ভুল হয়ে যাবে, কারণ এটা স্যার 3 ঘাতি বহুপদী না। এখন কিভাবে তাহলে, তাহলে তো এটা হচ্ছে একটা ক্ল্যাশ হয়ে গেল, তাই না, একটা ক্ল্যাশ হয়ে গেল না, যে এটা ঠিক আছে তাহলে এটা কেন ভুল হলো, এখানে সর্বোচ্চ পাওয়ার 3, এখানেও তো সর্বোচ্চ পাওয়ার 3, আমরা তো দেখতেছি 3, তাই না, তাহলে ভুলটা কোথায়। দেখো বহুপদীর ঘাত যে আমরা বের করব সেটা আসলে হচ্ছে প্রত্যেকটা পদে তোমার চেক করতে হবে কোন পদে আসলে হচ্ছে সর্বোচ্চ ঘাত পাওয়া যায়, কোন পদে সর্বোচ্চ ঘাত। যেমন আমরা যদি এখানে আসি, এখানে চলক আছে কয়টা, চলক আছে একটা, এই একটা চলকের ওপর সর্বোচ্চ ঘাত কত, 3, তার মানে এটার সর্বোচ্চ ঘাত 3। আমি যদি এই পদে আসি, এই পদে চলক আছে কয়টা, 2টা, এই পদে চলক আছে কয়টা, 2টা, দুইটারই পাওয়ার কত, 2, তাহলে 2 যোগ 2, এইখানে পাওয়ার, এই পদে পাওয়ারটা আসলে কি হবে, ওই এক্স এর জন্য 2 প্লাস ওয়াই এর জন্য 2, তার মানে 4, এখানে পাওয়ারটা আসলে হচ্ছে 4 বা ঘাত আসলে 4। এখানে কত, এখানে 3, এখানে কত 0, তার মানে এটা আসলে 3 হবে না, এটা হবে কি 4 ঘাতি বহুপদী। এই 4 যখন বলবো তখন ঠিক আছে, কারণ কি এই দুইটা যোগ করলে কি হয় 4 হয়। তার মানে প্রত্যেকটা পদে যদি চলক বেশি থাকে, যতগুলা চলক আছে সবগুলার পাওয়ার যোগ করে দেখবা যে ওই পদের পাওয়ারটা কত আসছে, সেটাই হবে আসলে ওই বহুপদীর ঘাত। তার মানে এটা 4 ঘাতি বহুপদী, নট 3 ঘাতি বহুপদী। কথা কি বুঝতে পারছি, এইটুকু ক্লিয়ার স্যার, এইটুকু বুঝতে পারছি। এখন ধরো আরেকটা এক্সাম্পল নেই, 5x⁴ প্লাস 7x³ y² প্লাস 3xy³ ধরো হচ্ছে প্লাস 1, এইটা। এখন যদি এটার কথা বলি, এর সর্বোচ্চ ঘাত কত হবে, এর সর্বোচ্চ ঘাত কত, এইটাতে কত 4 আছে, এখানে কত আছে 3 আর 2 5, এখানে কত 4 আছে, তার মানে এটা কিন্তু আসলে হচ্ছে 5 ঘাতি বহুপদী। ক্লিয়ার এটুকু স্যার, এখন বুঝতে পারছি এটা আসলে কি হবে 5 ঘাতি বহুপদী হবে। তার মানে বহুপদীর ঘাত নির্ণয় বা পাওয়ার নির্ণয় কিভাবে নির্ণয় করতে হয় সেটা হোপফুলি আপনারা ক্লিয়ার, এটা কি বুঝতে পারছেন। এবং মজার বিষয় হচ্ছে এই যে আলোচনাটা করলাম, এই যে 2 পেজ, এই যে এই পেজ, এর আগে যে এই পেজ এবং এই যে এই পেজটা আলোচনা করছি না, এটা কিন্তু ইন্টারে আছে, এটা কিন্তু ইন্টারে সেকেন্ড পেপারে আছে, ঠিক আছে। সেখানে কিন্তু হচ্ছে বহুপদী ও বহুপদী সমীকরণে আমরা এই বেসিক আলোচনাটা আসলে হচ্ছে করি,
শুরুতে গিয়ে এই বেসিক আলোচনা, এই যে শুরু থেকে এখন পর্যন্ত আপনাদের যা যা আলোচনা করছি সবই কিন্তু আমরা এইচএসসিতে গিয়ে করি। এখন আপনারা যখন এইচএসসিতে উঠবেন তখন কি আপনাদেরকে আমার এই আলোচনাগুলো করাইতে হবে? করাইতে হবে কি? হবে না, তাই না? কারণ কি আপনারা তো শিখে গেছেন, এই যে আমি তো জানাই দিচ্ছি, এখন আবার পরবর্তীতে গিয়ে আর এই যে এত টাইম নিয়ে আপনাকে আর জানাইতে হবে না। কথা কি বুঝতে পারছি? তখন কিন্তু অল্প বললেই আপনারা কি বুঝে যাবেন, তাই না? কথা কি বুঝতে পারছি? আচ্ছা, ক্লিয়ার? তাহলে এ হচ্ছে আমাদের বহুপদী, আমরা আসলে হচ্ছে ঘাত বা পাওয়ার নির্ণয় করি। আচ্ছা, আমাদের 45 মিনিটস অলরেডি হয়ে গেছে। আমরা হচ্ছে দুই একটা ম্যাথ না করলে আসলে একটু অড দেখায়, আমরা একটা দুইটা ম্যাথ করে বা এই টাইপ 1 এটা করে আসলে হচ্ছে আপনাদের আজকের ক্লাস এই পর্যন্তই রেখে দিব, ঠিক আছে? নেক্সট ক্লাসে হচ্ছে ফার্দার ম্যাথগুলো করব, আপনারা যাতে বোর না হন। হ্যাঁ, আমরা এমনভাবে শিখবো যাতে আপনারা বোর না হন। হ্যাঁ, আমরা হচ্ছে একটা প্রবলেম এই যে এই টাইপ 1টা করে আজকে ছেড়ে দিব, টেনশনের কোনো কারণ নেই। টাইপ 1-এ কী আছে? বহুপদী রাশি সংক্রান্ত গাণিতিক সমস্যা। যেমন এখানে একটা বহুপদী আছে, পি দিয়ে বোঝাচ্ছি পলিনোমিয়াল। এই মশা, পি অফ এক্স ইকুয়ালস টু 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 রাশিটির মাত্রা, একটা নতুন ওয়ার্ড, মাত্রা, ধ্রুবপদ, মুখ্য পদ, মুখ্য সহগ এবং এক্সের সহগ কত? এক্সের সহগ কত? মেলা কিছু চাইছে। হ্যাঁ, তো আমরা হচ্ছে একটু লিখি যে পি অফ এক্স ইকুয়ালস টু 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস 1। এইটা একটা বহুপদী রাশি। এখন এর কি কি চাইছে? এর চাইছে হচ্ছে তোমার কাছে মাত্রা, ধ্রুবপদ, মুখ্য পদ, মুখ্য সহগ এবং এক্সের সহগ। তো প্রথম কথা হচ্ছে আসি যে মাত্রা মাত্রা আর কিছুই না, মাত্রা আর হচ্ছে ঘাত একই কথা, ঠিক আছে? বাংলা নাম আসলে অনেক জায়গায় অনেক কিছু বইলে আসলে কনফিউজ করে। তো মাত্রা বলতে আসলে পাওয়ার বা ঘাত বোঝাচ্ছে, ডাইমেনশন যেটা আমরা বলি। হ্যাঁ, মাত্রা বা ডাইমেনশন, এই বাংলা শব্দগুলো আসলে হচ্ছে অনেক কনফিউজিং হয়। তো পাওয়ার এখানে হচ্ছে এই বহুপদীর সর্বোচ্চ ঘাতটা কত? একটু আগেই তো হচ্ছে দেখছি, এই পদের সর্বোচ্চ ঘাত 2, এই পদের সর্বোচ্চ ঘাত 1, এই পদের সর্বোচ্চ ঘাত 0। তার মানে আলটিমেটলি 2 বড় হচ্ছে, তার মানে এখানে সর্বোচ্চ ঘাত আসলে কত? 2। এরপর কি? ধ্রুবপদ। ধ্রুবপদ এখানে আছে কি? ধ্রুবপদটা কে আছে? তো এই যে প্লাস 1, এই যে এটাই তো ধ্রুবপদ, এটাই তো ধ্রুবপদ, প্লাস 1। ইজি না? বুঝতে পারতেছি আমি কি খুব দ্রুত আগে যাচ্ছি? প্লাস 1, তাই না? খুবই সহজ। এরপরে মুখ্য পদ। মুখ্য পদ আমি কি বলছিলাম? সর্বোচ্চ ঘাতটা যেই পদে আছে সেইটা আসলে কি মুখ্য পদ। তাহলে এখানে মুখ্য পদ কি? এই যে 2x স্কোয়ার, তাই না? সর্বোচ্চ ঘাত যে পদে আছে সেই পদটা আসলে হচ্ছে মুখ্য পদ, বাকিগুলো আসলে হচ্ছে গৌণ পদ। হ্যাঁ, তার মানে এটা হচ্ছে মুখ্য পদ। আর এরপরে কি বলছে? মুখ্য সহগ। মুখ্য সহগ কি? সর্বোচ্চ ঘাতের সহগটাই আসলে মুখ্য সহগ। সর্বোচ্চ ঘাত কত? এক্স স্কোয়ার সহগ কত? 2। তাহলে এই 2ও হচ্ছে কি? মুখ্য সহগ, ঠিক আছে? 2ও হচ্ছে কি? মুখ্য সহগ। আর কি বলছে? এক্স এর সহগ। এক্স এর সহগ কে? এক্স এর সহগ কে? এক্স কই? এই যে এক্স, এক্স এর সহগ কত? -3। এই তো দেখো, বুঝছো কি না? দেখো এবারটা দেখো কত ইজি ম্যাথ। দেখো এটা বুঝছো কি না? এক্স এর সহগ কত? এই যে এক্স মানে হচ্ছে -3, এক্স মানে বলতেছি -3, -3x, তার মানে এক্স এর সহগ কত? -3। আর এক্স স্কোয়ারের সহগ কত? 2। হ্যাঁ, ধ্রুবপদ প্লাস 1। তারপর মাত্রা বা ডাইমেনশন, মাত্রা বা ঘাত, সেটা আসলে কত? এখানে এটা দ্বিঘাতী বহুপদী বা 2 ঘাত বিশিষ্ট বহুপদী, যাই বলো, যেমনে খুশি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ক্লিয়ার? এই ম্যাথটা খুবই সহজ না? খুবই সহজ কিন্তু। আচ্ছা, এরপরে আসি আমরা হচ্ছে পরের ম্যাথ, যে যদি পি অফ এক্স ইকুয়ালস টু 5x কিউব মাইনাস 3x প্লাস 1 হয়, 5x কিউব মাইনাস 3x প্লাস 1 হয়, তবে পি অফ 0, পি অফ -1 অ্যান্ড পি অফ হাফ এর মান কত? আচ্ছা, এইটা আসলে কি মিন করে? এই জিনিসটা হচ্ছে তোমরা নতুন হতে পারো এই জায়গাতে, আমি জানি না। যে পি অফ এক্স এটা ইকুয়ালস টু আসলে হচ্ছে 5x কিউব মাইনাস 3x প্লাস 1, মানে এখানে বলছে যে এইটা আসলে হচ্ছে এক্স এর একটা বহুপদ। যখন পি অফ 0 বের করতে বলছে, পি অফ 0 এইটা মিন করে আসলে যেহেতু এটা এক্স চলকের একটা বহুপদী, পি অফ এক্স
বা এটাকে আসলে অনেক সময় আমরা হচ্ছে এক্স চলকের একটা ফাংশনও বলি, কোনো সমস্যা নাই, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি একটা ফাংশনও, আমরা যেহেতু এটা বহুপদী পড়াচ্ছি তাই আমরা বহুপদী বলি। এটা আসলে এক্স চলকের একটা বহুপদী। এই এক্স বলতে বোঝায় এটা এক্স চলকের। এখন তুমি এখানে ধরো ওয়াই দিছো আর এখানে আসলে হচ্ছে সব এক্স দিয়ে লিখছো, তখন কিন্তু সেটা এটার ভাষাটা প্রকাশ করবে না, তখন সেটা আসলে ওয়াই হবে না, সেই কথাটা আর কি ভুল, ঠিক আছে। তুমি এখানে ওয়াই দিছো আর এখানে সব এক্স দিয়ে লিখছো, তখন ওয়াই দেওয়া মিন করে যে ওয়াই চলকের একটা বহুপদী রাখো, কিন্তু তুমি লিখছো এক্স চলকের, তার মানে কথাটা ভুল, সেটা আসলে হচ্ছে কেটে দিবে। তার মানে এটা এক্স চলকের একটা বহুপদী। এখন যখন বলছে যে পি অফ জিরো, এটা বলতে বোঝাচ্ছে যে তোমার যে এক্স চলকের বহুপদী আছে সেই এক্স এর জায়গায় তুমি জিরো বসাও। পি অফ জিরো মানে সেই এক্স এর জায়গায় কি বসাবা? জিরো বসাবা। কথা কি বুঝিয়ে পারছি স্যার? এইটুকু আমি আবার বলি যে এইটা আসলে এক্স চলকের একটা বহুপদী। পি অফ এক্স মানে হচ্ছে এক্স চলকের একটা বহুপদী, যেটা হচ্ছে 5x³ - 3x + 1, মানে পি অফ জিরো। এই কথাটার মানে হচ্ছে যে তোমার যে এক্স চলকের যে বহুপদীটা আছে সেই চলক এক্স এর জায়গায় জিরো বসাও, সেই চলক এক্স এর জায়গায় কি বসাও? জিরো বসাও। তাহলে আমরা যদি জিরো বসাই তাহলে 5 × 0³ - 3 × 0 + 1, তাহলে কি হয়? এটা কিন্তু আলটিমেটলি 1 আসতেছে। এটা 1টা সুন্দর হলো না, একটু সুন্দর করে লিখি, এটা 1। তাহলে পি অফ জিরো ইকুয়ালস টু কি? 1। ক্লিয়ার? এটুকু বুঝতে পারছি। এরপর দেখো পি অফ -1, তাহলে পি অফ -1 কি হবে? ওই যে এক্স চলকের জায়গায় কি বসাবো? এক্স এর জায়গায় বসাবো এখন -1, এক্স এর জায়গায় কি বসাবো? -1। তাহলে -1 যদি বসাই 5 - 1³ - 3 × -1 দেন +1। সো এটাকে যদি সলভ করি কি আসবে? -1কে তুমি যদি কিউব করো তাহলে কি হবে? -1ই আসবে। তাহলে -5 +3 +1, তাহলে কি আসতেছে? 4 আর -5, তাহলে কি আসতেছে এখানে? -1, তাই না? ক্যালকুলেশন ঠিক আছে? হ্যাঁ, ক্যালকুলেশনটা একটু মাথায় রাখবা। এরপরে পি অফ হাফ মানে এক্স এর জায়গায় এখন তুমি হাফ বসাবা। কোথায়? মেইন ইকুয়েশন তো এইটা, এই মেইন ইকুয়েশন থেকে ধার করে করে আমরা আসলে নিচ্ছি। মেইন ইকুয়েশন এখানে এক্স এর জায়গায় আসলে আমি হাফ বসাবো। তাহলে হাফ যদি বসাই, ½³ -3 × ½ + 1, তাহলে এখন এটা হিসাবটা এটা এখানেই করি। 5 × 1/2³ 2³ মানে আসলে হচ্ছে 8 - 3/2 + 1, তার মানে এটা আসতেছে হচ্ছে 5/8 - 3/2 + 1। তো এটা রেজাল্টটা কি? এই রেজাল্টটা হচ্ছে আমরা যদি ক্যালকুলেটর নেই 5/8 - 3/2 দেন +1, সেটা আসবে হচ্ছে 1/8। তাহলে এটা আসবে হচ্ছে 1/8 বা 1/8। ক্লিয়ার? এইটুকু বুঝতে পারছি। তাহলে এই তো আসলে হচ্ছে ফাংশনের বা এই পলিনোমিয়ালের বিভিন্ন মান বা এই বহুপদীর বিভিন্ন মান আমরা আসলে এইভাবে বের করে ফেলেছি। তো আজকে এই পর্যন্তই রাখবো, আমরা ক্লাসটাকে আর লম্বা করবো না। আমরা একটু দেখি কতক্ষণ হয়েছে, 53 মিনিটস, হ্যাঁ অলরেডি। আচ্ছা যাই হোক, ঠিক আছে। তাহলে এই আশা করি এই টাইপ 1 যে বহুপদী এই জিনিসটা আমরা বুঝতে পারছি। আমরা আসলে আজকে কি কি দেখছি? আমরা দেখছি আসলে হচ্ছে বীজগাণিতিক রাশি, আমরা দেখছি বহুপদী রাশি, আমরা বীজগাণিতিক রাশি আর বহুপদী রাশির হচ্ছে যে পার্থক্য সেই জিনিসটা আমরা দেখছি। বহুপদী রাশির মধ্যে আমরা দেখছি আসলে হচ্ছে একপদী, দ্বিপদী, ত্রিপদী আর হচ্ছে বহুপদী তো আছেই, এবং সেই বহুপদী রাশির ঘাত নির্ণয় করছি আমরা। বহুপদী রাশি থেকে আসলে হচ্ছে মুখ্য সহগ, তারপর হচ্ছে মুখ্য পদ, তারপর গৌণ পদ, এই জিনিসগুলো আইডেন্টিফাই করছি আমরা। আসলে এই বহুপদী নিয়ে আসলে হচ্ছে কয়েকটা ম্যাথ, 2টা ম্যাথ আসলে হচ্ছে করছি। তো আশা করি এই ক্লাসটা তোমরা সবাই বুঝতে পারছো, এবং এই ক্লাস নিয়ে যদি কারো কোনো প্রবলেম থাকে মানে কোশ্চেন থাকে, তাহলে সেইটা হচ্ছে তোমরা সেই কোশ্চেনটা হচ্ছে গ্রুপে পোস্ট করবা। আমি ইনশাল্লাহ সেটা হচ্ছে তোমাদের সলভ করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ। পরবর্তী ক্লাসের জন্য সবাইকে শুভকামনা। আল্লাহ হাফেজ।